এক্সকিউজ মি, বলছি পরাগ ব্যানার্জি এখানে ভর্তি হয়েছে? কত নম্বর বেড? সেটা তো জানি না আসলে। ওনার কালিগ আমাকে ফোন করে খবর দিয়েছে উনি অসুস্থ হয়ে পড়েছেন, শুনেই আমি ছুটে এসেছি। উনি তারিণী চরণ স্কুলের টিচার। আপনি তো শিমুল, পরাগের স্ত্রী? হ্যাঁ দাদা, আপনি ফোন করেছিলেন? না, আমি ফোন করেছিলাম আপনাকে যে আমরা কয়েকজন স্কুলের টিচার এখানে রয়েছি, এমার্জেন্সিতে দেখানো হয়েছে, কিছু টেস্ট চলছে। আসলে টেস্টগুলো না হলে কিছুই জানতে পারবো না, এই আর কি। বলছি ডাক্তারবাবুর সাথে কি একটু কথা বলা যাবে? আসলে টেস্টগুলো না হলে কথা বলে তো কিছু লাভ নেই না, আর উনি কথা বলবেনও না, কারণ টেস্টগুলোর ওপর সব কিছু ডিপেন্ড করছে। অনেকক্ষণ আগেই টেস্ট করাতে গেছে, এখনই হয়তো আমাদেরকে ডাকবে। আচ্ছা। আপনি একদম চিন্তা করবেন না, আমি ওর আরেকজন কলিগ, আমার নাম অমৃত। টেনশনের কিছু নেই, আমরা সময় মতোই নিয়ে এসেছি। এমনও হতে পারে যে একটু গ্যাস অম্বল হয়ে গেছিল। এক্স্যাক্টলি কি হয়েছিল? ক্লাস নিচ্ছিল, তো ক্লাস নিতে নিতে হঠাৎ করে সেন্সলেসের মতো হয়ে যায়। তড়িঘড়ি ছাত্ররা আমাদেরকে খবর দেয়, তখন আমরা ওকে স্টাফ রুমে নিয়ে আসি। তখনও কিছুটা এলিয়ে পড়ছিল আর বলছিল নাকি বুকে খুব ব্যথা করছে। তবে মানে পুরোপুরি সেন্সলেস কিন্তু কখনোই হয়নি, ওর সেন্স ছিল। হেডমাস্টারের ইনস্ট্রাকশনে আমরা একদম একটু দেরি না করে ওকে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে এসেছি। বুঝতেই তো পারছেন মানে আজকাল কোথা থেকে কি হয়ে যায়, কোনো বড় দুর্যোগ যদি হয়ে যায় এই ভয়ে আমরা আর কোনো রিস্ক নিইনি। এই জন্যই জরুরি ভিত্তিতে আপনাদের বাড়িতে খবর পাঠিয়ে আপনাকে ডেকে পাঠিয়েছি। না না, সেটা তো স্বাভাবিক, খবর তো দেবেনই, আর আমাদের তো আসাই উচিত। এই তো পরাগের ভাই এসছে। আচ্ছা আচ্ছা, দাদা কেমন আছে? কি হয়েছে দাদার? কেমন আছেন উনি? ওনার কিছু টেস্ট চলছে, টেস্টগুলো হলেই বোঝা যাবে আর কি কি হয়েছে না হয়েছে। বুকে ব্যথা করছিল বলে আমরা হসপিটালে নিয়ে এসেছি। আপনাকে তো ফোন করে সবটাই বলেছিলাম। হ্যাঁ, তা বলেছেন, কিন্তু ওনার এই বুকে ব্যথা হওয়ার পেছনে তো যথেষ্ট কারণ আছে। সেগুলো তো ডাক্তারবাবুকে বলতে হবে খুলে। ছাড়ো না এখন, আগে দাদাকে সুস্থ হতে দাও, তারপর। না না, সে ঠিক আছে, কিন্তু সুস্থ হওয়ার সঙ্গে তো এই কথাগুলো না বলার বা না জানানোর কোনো সম্পর্ক নেই। এমনিও দাদা যা স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে। কিসের স্ট্রেস? নতুন বিয়ে করেছে, আর তাছাড়া চাকরির স্ট্রেস তো আমাদের সবার জীবনে আছেই, এছাড়া আর কি? আর তাছাড়া ফ্যামিলিতে মাত্র তো তোমরা কয়েকজন রয়েছো, তাহলে স্ট্রেস কিসের? দেখুন, এসব ফ্যামিলির কথা আমি তো সব এখানে বলতে পারছি না। কেউ যদি নিজের ইচ্ছে স্ট্রেস নিতে চায় তাকে তো আটকানো যায় না, তাই না? তোমাকে বললাম না, তোমাকে বললাম এখন এই মুহূর্তে এই কথাগুলো বলো না। তুমি এখন এখানে এসছো কেন? এখানে এখন এসে কি লাভ? হ্যাঁ, তোমার তো আজকে একটা ফাংশন ছিল না? হ্যাঁ ছিল, কিন্তু এখন এটা প্রায়োরিটি, তাই এখানে এসেছি। এখানে এসেছো লোকে নিন্দে করবে বলে, তা না হলে তুমি নিশ্চয়ই আসতে না। দেখো, এসেছি যখন তখন আসতাম না, এই প্রশ্নটার তো কোনো মানে নেই। হ্যাঁ, মানে আছে, নিশ্চয়ই মানে আছে, কারণ ক্ষতিটা হলে তো আমার দাদার ক্ষতি হবে, আর যদি চলেও যায় তাহলে আমার দাদাই চলে যাবে। তাই যদি ক্ষতি হয় আমাদেরই ক্ষতি হবে, আমাদের পরিবারের ক্ষতিটা হবে, তাতে কারুর কিন্তু কিচ্ছু এসে যাবে না, অন্য কারুর কিচ্ছু হবে না। ঠিক আছে, মানে এইসব নিয়ে এখন আলোচনা না হয় আমরা নাই করলাম। এখন তো এটা পারস্পরিক দোষারোপ করার সময় নয়। একটা শরীর খারাপ হয়েছে, নিশ্চয়ই ভালো হয়ে যাবে। স্যার আপনাদের ডেকেছেন। হ্যাঁ আসছি। দাঁড়াও, এত লোক যাওয়ার তো কোনো দরকার নেই। শোনো, আমাকে না ওনারা খবর দিয়েছে, আর আইনের চোখে এখন আমি তোমার দাদার স্ত্রী, আমরা একই বাড়িতে থাকি, তাই স্ত্রী হিসেবে আমার যাওয়াটা উচিত। আর আমি যখন সব কাজ ফেলে তোমার দাদার জন্য এখানে এসেছি তখন আমিই যাব কথা বলতে। আর ডাক্তারবাবু যখন ডেকে পাঠিয়েছে তখন তার স্ত্রী থাকতে স্ত্রীকে বাইরে রেখে তার ভাই এবং তার ভাবি স্ত্রী ডাক্তারের সাথে কথা বলতে যাবে, সেটা বোধহয় ডাক্তারবাবুর পছন্দ হবে না, আর সেটা করাও বোধহয় ঠিক না। তুমি চাইলে যেতে পারো আমার সাথে, আমি তোমাকে বাধাও দিচ্ছি না, তবে আমি যাবই। এত দরদ কোথায় ছিল তোমার দাদার ওপরে? আমার দরদ নিয়ে না হয় তোমার সন্দেহ হচ্ছে, বুঝতে পারলাম। দেখো, আমাদের মধ্যে যতই মতবিরোধ থাক, অসুখ করলে যে আমি ওর পাশে থাকবো না সে কথা তো আমি একবারও বলিনি। হ্যাঁ, অসুখ করেছে, আমি ওর পাশে আছি। শুধু আমি একটা কথা বুঝতে পারছি না প্রতীক্ষা, তোমার এত দরদ কবে থেকে হলো? একেই বোধহয় বলে জানো তো, মায়ের থেকে মাসির দরদ বেশি। যাক, বলছি আপনারাও ডাক্তারবাবুর কাছে যাচ্ছেন তো? হ্যাঁ, আপনি আসুন, পলাশ তোমরাও এসো। কিন্তু ওনাকে যেতেই হবে, কারণ ডাক্তারবাবুরা কিন্তু ওনার স্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছেন।
আমরা সেই জন্যই বাড়িতে ফোন করেছিলাম তোমাদেরকে, আর উনি যেহেতু ফোনটা ধরেছেন, না হলে কিন্তু আমরা ফোনে ওনাকেই চাইতাম। ও আচ্ছা, ঠিক আছে, চলুন। শোনো পলাশ, ডাক্তারবাবুর কাছে ভিড় বাড়িয়ে লাভ নেই। তুমি নিজের ভাই, তারপরেও তোমার কোনো দাম নেই। দাম আছে শুধু ওনার স্ত্রীর। যে স্ত্রীর জন্য এত বড় একটা বিপদের মুখে পড়েছে দাদা, এটা তো ওনার কলিগরা জানেন না, বা ডাক্তারবাবুও জানেন না। দেখো, যে যেটা জানে না সেটা তাদেরকে জানানো কিন্তু আমাদের কর্তব্য। আর এখানে কে ভিড় বাড়াচ্ছে না বাড়াচ্ছে সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথাই নেই। যে যা করছে করুক। আমি শুধু এটুকু জানি যে আমার দাদা অসুস্থ, আমি দাদার ভাই হয়ে আমাকে যেতেই হবে ভেতরে। আর যেহেতু তুমি আমার সঙ্গে এখানে তোমার অফিস কামাই করে এসছো, এটাও আমার ডিউটির মধ্যে পড়ে যাতে আমি তোমাকে ভেতরে নিয়ে যাই আমার সঙ্গে করে। তুমি এখন এসো। ম্যাডাম, আপনার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি ম্যাডাম। বড্ড নিরুপায় হয়ে আপনার কাছে ছুটে এসেছি। আমাদের দলের যে লিড ডান্সার মেয়েটি, সে মেয়েটি আজকে আসতে পারবে না। আসলে শেষ মুহূর্তে খবর পেয়েছে ওর হাজব্যান্ড খুবই অসুস্থ, সম্ভবত হার্টের কোনো সমস্যা হয়েছে, যে কারণে ও ছুটে বেরিয়ে গেছে। ওর হাজব্যান্ড হসপিটালাইজ ম্যাডাম। আপনাদের কিরকম দল? একজন ডান্সার নেই বলে পুরো প্রোগ্রামটা আপনাদের পোস্টপোন করতে হবে? এখন তো সেটা সম্ভব নয়। অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শুরু হবে। আমি বলেছি, আপনারা বলেছিলেন বলে। এখন তো দেখতে পাচ্ছি আপনাদের অনুষ্ঠান দেওয়াটাই ভুল হয়েছে। ম্যাডাম, আমরা তো ইচ্ছে করে কিছু করিনি, সিচুয়েশনটাই এমন হয়ে গেছে যে। তবে আপনি যদি বলেন আমরা কিন্তু গানটা গেয়ে দিতে পারবো। আপনারা আমাকে কনসিডার করছেন নাকি? আপনারাই অনুষ্ঠানটা করতে চেয়েছিলেন বলেই কিন্তু আমি আপনাদের প্রোগ্রামটা দিয়েছি। এমন তো নয় যে আপনারা আমাকে কনসিডার করবেন, এটা তো হতে পারে না। আমাদের তো और कुछ করার নেই ম্যাম। और जो नहीं है ওকে তো আমরা আনতে পারবো না না। और आपको तो पता ही है कि আমাদের দলটা भी नया আছে। वो শিমুল ইনিশিয়েটিভ নিয়েছিল বলেই তো আমরা সব কিছু করতে পেরেছি না। আমরা বুঝতে পারছি ম্যাম কি আপনাদের অনেক নুকসান হয়ে গেল। আর ভবিষ্যতে আপনারা কোনোদিনও এক্সপেক্ট করবেন না যে আমি আপনাদের প্রোগ্রাম দেব। এখন অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, আর এখন আপনারা বলছেন যে আপনারা পারবেন না। এখনো অনুষ্ঠান শুরু হবে, আর হার্ডলি 10 মিনিটস বাকি আছে। তা কি কবে শুনি? তখন থেকে তো বলা হচ্ছে নাকি তোমাকে, হ্যাঁ, যে ওর স্বামী অসুস্থ হয়ে পড়েছে, ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, ও সেখানেই গেছে। শিমুল যদি ওখানে না যেত, তার শিমুলকে নিয়ে হাজার কেন কথা হতো। আমি বলছি তো, শুনতে পাচ্ছেন না? আপনি এত বড় একটা চাকরি করেন, তা বাবার এটুকু বোধগম্য নেই? পুতুল দি চুপ রহো। হ্যাঁ, বড়রা বাদ করলে তার মধ্যে বাদ করতে নেই। এসব কি করেছেন? কাদের কাদের নিয়ে দল তৈরি করেছেন? मैम আপনি अगर एक बार গানাটা শুনে নিতেন, আপনার নিজেরই মনে হতো কি আপনার এরিয়াতে ইতনা ট্যালেন্ট আছে, और वो तो स्पेशली চ্যালেঞ্জড भी আছে। আপনি একটা মौका দিন না ওকে গানা গাওয়ার প্লিজ। থাক, আমাকে আর অনুরোধ করার কোনো প্রয়োজনীয়তা নেই। আপনারা একটা টিম ওয়ার্ক করবেন বলে এসেছিলেন, টিম ওয়ার্ক। এখন আলাদা করে আমি কাকে গানের সুযোগ দেব কি না দেব সেটা আমি পরে ভাবব। এই সিচুয়েশনটা আমি কি করে ম্যানেজ করব সেটা আমাকেই ভাবতে হবে, আর আমাকেই খুঁজে বের করতে হবে। আপনারা আসতে পারেন। ম্যাডাম, একটু কনসিডার করুন প্লিজ। এই যে আমাদের আরেকজন আছে তুতুল, ও ভালো নাচতে পারে। কি রে, তুই একটু ম্যানেজ দিয়ে দিতে পারবি না? হ্যাঁ, আমি যেটুকু জানি আমি সেটুকু পারবো, কিন্তু কিছু কিছু গান তো শিমুল বৌদির নিজের তোলা ছিল না। এক মিনিট, আমি এরকম অনুষ্ঠানে অ্যাকসেপ্ট করব কেন? আপনারা এতটা আনপ্রফেশনাল, এতটা আনমেচিওর। ছি ছি ছি, আমার সত্যি খুব ভুল হয়ে গেছিল। আমি আসলে একটা অসহায় মেয়ের পাশে দাঁড়াতে চেয়েছিলাম, এবং তার জন্য বিচলিত হয়ে আমি আগা মাথা কিছু না ভেবে আপনাদের প্রোগ্রাম দিয়ে দিয়েছি। এটা আমার সত্যিই করা উচিত হয়নি।
স্যার পেশেন্ট পার্টি চলে এসেছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার। শুনুন, টেস্টের রিপোর্টগুলো এসে গেছে, হ্যাঁ, আর আমি ক্লিনিক্যালেও ওনাকে চেক করে নিয়েছি। কোথাও কোনো অ্যাবনর্মালিটি আছে টেস্টের রিপোর্টের কোনো কিন্তু রিফ্লেকশন নেই। ওকে, তবে আমি এটা বলবো না যে টেস্টের রিপোর্ট মানে ধ্রুব সত্যি। টেস্টের রিপোর্ট যে অলওয়েজ 100% কারেক্ট হয় এরকম নয়, বাট এই রিপোর্ট আর ক্লিনিক্যালি টেস্ট এই দুটো মিলিয়ে আমি এটা বলতে পারি যে ওনার হার্টের কোনো সমস্যা নেই। ডাক্তারবাবু, আপনার মুখে ফুল চন্দন পড়ুক। আমরা যে কি চিন্তায় ছিলাম আমার দাদাকে নিয়ে আপনাকে বলে বোঝাতে পারবো না, বিশ্বাস করুন। কিন্তু হার্ট রিলেটেড সমস্যা তো হতেও পারতো না। আসলে আমার দাদা তো খুব স্ট্রেসের মধ্যে থাকে। আজকালকার জীবন মানেই স্ট্রেসের জীবন। বলুন তো, কে বলতে পারে যে সে স্ট্রেসের মধ্যে নেই? এর মধ্যে ভালো থাকার চেষ্টা করতে হবে আর কিছু হালকা এক্সারসাইজ করতে হবে। না ডাক্তারবাবু, আসলে অন্যদের জীবনে যা স্ট্রেস তার থেকে আমার দাদার জীবনের স্ট্রেসের কিছু পার্থক্য আছে। আসলে ও কিছুদিন আগেই বিয়ে করেছে এবং বিয়ের পর থেকেই তারপর থেকে ওর সাথে আমার ডিফারেন্স অফ ওপিনিয়ন। নমস্কার, আমি শিমুল ব্যানার্জি, নমস্কার। পরাগ ব্যানার্জির স্ত্রী। আসলে আমার স্বামীর সাথে আমার প্রথম থেকেই মতভেদ। ও যেটা করে আমার পছন্দ হয় না, আর ন্যাচারালি আমি যেটা করি ওর পছন্দ হয় না। তবে ডক্টর, ওরা যে কথাটা বলছে যে এই স্ট্রেসের জন্য ওর হার্ট অ্যাটাক হতে পারে বা হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে, সেটা আমার মনে হয় ভুল। আমার জন্য এরকম কিছু হতে পারে না। দেখুন, আমাদের সম্বন্ধ করে বিয়ে হয়েছে, কয়েক মাস হলো ও আমাকে চেনে। এই কয়েক মাসের মধ্যে আমি ওকে এমন কোনো স্ট্রেস দিইনি যেখানে ওর হার্ট অ্যাটাক হতে পারে কিংবা এরকম কোনো পরিণতি হতে পারে। তাই ওরা যেটা বলছে সেটা সর্বৈব ভুল। ডাক্তারবাবু, এখানে না অনেক কথা আছে, যদি সব কথা বলতে হয় তাহলে না না, দেখুন, এই সমস্ত কথা তো আমার কোনো প্রয়োজন নেই। এটা আপনাদের পারিবারিক ব্যাপার, আর আপনাদের পারিবারিক ব্যাপার শুনে আমি বা কি করব বলুন? কিরে দাদা, শরীর কেমন লাগছে এখন? ব্যথাটা একটু কম মনে হচ্ছে। আর একটু পরে ব্যথাটা কমিয়ে দাও, তাহলে আর একেবারেই চিন্তা থাকবে না। প্রোগ্রামে তো যেতে পারিনি, বুঝলি তো। আর মনে হয় না যে এখন গিয়ে আর কোনো লাভ হবে। যাক, জীবনে তাও একটা কাজের কাজ করতে পেরেছিস। বলছি, সত্যি কি ভয়ের কিছু আছে ডাক্তারবাবু? টেস্টের রিপোর্ট অনুযায়ী ভয়ের কিচ্ছু নেই। ওকে, আমার মনে হয় সামান্য একটু অ্যাসিডিটি হয়েছিল, আর অ্যাসিডিটি হলে কখনো কখনো এরকম বুকে পেন হয়। সুতরাং আপনি একদম নিশ্চিন্তে ওনাকে বাড়ি নিয়ে যেতে পারেন। ওকে, হি ইজ কমপ্লিটলি ফিট অ্যান্ড ফাইন। ডাক্তারবাবু, হ্যাঁ বলুন। বলছিলাম এত ওই বুকের না চিনচিনে ব্যথাটা কিন্তু আছে। ব্যথাটা থাকলেও ভয়ের কিচ্ছু নেই, আমি খুব ভালো করে চেক করে নিয়েছি। আপনাকে কিছু মেডিসিন দেওয়া আছে, ওগুলো টাইম মতো খাবেন, তাহলে যেটুকু ডিসকমফোর্ট আছে সেটাও ঠিক হয়ে যাবে। ওকে, এখন আপনার ভাই স্ত্রী এনারা এসেছেন, ওনাদের সঙ্গে বাড়ি যান। ওকে, বলছি, কোনো কি গাড়ি অ্যারেঞ্জ করা যেতে পারে? না, অ্যাকচুয়ালি আমরা তো বাইক নিয়ে এসেছি, গাড়ির অ্যারেঞ্জমেন্ট করা হলে আমরা গাড়িতে যেতে পারবো না। তবে হ্যাঁ, আমরা সঙ্গে যেতে পারি। হ্যাঁ হ্যাঁ, আমরা যে গাড়িটা নিয়ে এসেছি সেই গাড়িটা তো এখনো ছাড়িনি। ম্যাডাম, আপনি গাড়িটা নিয়ে যান, গাড়িতে করে পরাগকে বাড়ি নিয়ে যান। হ্যাঁ পরাগ, ইউ আর অ্যাবসলিউটলি ফাইন, কোনো টেনশন করো না। ডাক্তারবাবু যে ওষুধগুলো দিয়েছেন সেগুলো খেয়ে নিও, কেমন? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। শিমুল, তোমার আজকে একটা নাচের অনুষ্ঠান ছিল না? ছিল, কিন্তু প্রোগ্রামটা যখন ছেড়ে চলেই এসেছি, তখন এই কথা বলে লাভ কি বলো? আমার ওই জন্যই খুব খারাপ লাগছে, মানে আমার জন্যই তুমি যেতে পারলে না। তো যাক, আমার ভালো লাগছে যে তুমি যেটা চেয়েছিলে সেটাই হলো। মানে? তুমি তো চাওনি যে আমি নাচটা করি,
তাই এটা ভেবেই আমার ভালো লাগছে যে তোমার ইচ্ছেটা পূরণ হলো। যাক, আর দেরি করা বোধহয় ঠিক হবে না। গাড়ির যখন ব্যবস্থা করাই আছে তখন আমরা বেরিয়ে পড়ি। হ্যাঁ আসুন না, গাড়ি তো বাইরে রেডি আছে। পরাগ এসো। স্যার, ওনাকে কি স্ট্রেচারে নিয়ে যেতে হবে? না না, একদমই না, উনি ফুললি ফিট, হেঁটে যেতে পারবেন। পরাগ পারবে তো? হ্যাঁ হ্যাঁ, মানে ডাক্তারবাবু যখন বলছেন তখন দেখি চেষ্টা করে। এই না চশমা। হ্যাঁ দে। আয় আমার ধর, আস্তে 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 আস্তে। দে কাঁদ দে, আস্তে। ম্যাডাম আমি জানি আপনার খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগাটাই তো স্বাভাবিক, কিন্তু আমরা কিন্তু আপনার সম্মান নষ্ট করতে চাইনি ম্যাডাম। আমরা ইচ্ছে করে এগুলো কিচ্ছু করিনি। আপনি ইচ্ছে করে কি করছেন না করছেন সেটা তো পরের কথা, আমার তো মান সম্মান গেল। দেখুন, আমি চাইলে কিন্তু আপনাদের মতন যে কোনো দলকে দাঁড় করিয়ে পারফর্ম করাতে পারি, কিন্তু এত শর্ট নোটিসে কে আসবে? কোনো অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, কিছুক্ষণ পরে প্রোগ্রাম শুরু হবে, আর আপনারা এখন এসে বলছেন। আসলে আমরা না একটু অপেক্ষা করছিলাম, যদিও ফিরে আসতে পারে কোনোভাবে। আমরা সব দিকে খোঁজ খবর সব নেওয়ার চেষ্টা করেছিলাম ম্যাডাম, যদি কোনোভাবে একটু হলেও আসতে পারে। কিন্তু যখন দেখলাম যে একান্তই সেটা পসিবল হচ্ছে না, আমরা নিরুপায়, তখন বাধ্য হয়ে আপনার সম্মান রক্ষা করার জন্যই ছুটে এসেছি ম্যাডাম। হ্যাঁ, আমার সম্মান বাঁচানোর জন্য এতক্ষণ কি? আমার ভুল হয়ে গেছে আপনাদের প্রপোজ করা, আমার অন্যায় হয়ে গেছে আপনাদের মতন এরকম একটা আনপ্রফেশনাল দলকে পারফর্ম করতে বলে। সরি, নিয়ার ফিউচার এরকম কোনো রিকোয়েস্ট নিয়ে আমার কাছে আসবেন না। হ্যাঁ, আমার যা দায়িত্ব একজন ডিএম হিসাবে এক টিমের অধিকার, তার সুরক্ষার জন্য যা যা করার আমি সবটা করব, কিন্তু প্লিজ অন্য কোনো বিষয়ে আমার কাছে কিন্তু আর কোনো রিকোয়েস্ট করে লাভ হবে না। বিশেষ করে এরকম প্রোগ্রাম সংক্রান্ত বিষয় ভবিষ্যতে আমাকে আর কোনো রিকোয়েস্ট করবে না। সুচরিতা দি এসে গেছে। শিমুল, তুমি এসছো? আপনার হাজব্যান্ড না হসপিটালে? হ্যাঁ ম্যাডাম, উনি ছিলেন হসপিটালে, এখন ঠিক আছে। আমি ওকে বাড়িতে রেখে দিয়ে তারপর এসেছি। কি বলে রে, কেমন আছে পরাগ? বাড়িতে রেখে এসছো মানে ছেড়ে দিয়েছে? আর ঠিক হ্যাঁ না অভি? হ্যাঁ গো, ঠিক আছে। ওরা নিজেরাই বলেছিল হার্ট অ্যাটাক করেছে, কিন্তু ডাক্তার বলল যে তেমন কিছু হয়নি, হয়তো একটু অ্যাসিডিটি হয়েছে। যখন আমি দেখলাম যে একটু দৌড়ঝাঁপ করেও পৌঁছে যেতে পারবো, তখন না আমি আর দেরি করিনি ম্যাডাম, সঙ্গে সঙ্গে চলে এসেছি। আপনাকে কথা দিয়েছিলাম, আপনি এত করেছেন আমাদের জন্য, এক কথায় আমাদের জন্য এতটা ভেবেছেন, এইভাবে আমাদের সুযোগ দিয়েছেন, সেখানে কি করে বলুন তো আপনার সম্মান ডোবাবো? আর আমি জানি আমি যদি না আসতাম তোমরা সবাই খুব অসুবিধার মধ্যে পড়তে। তাই যখন আমি দেখলাম যে আসা সম্ভব, আমি একটুও দেরি করিনি, আমি দৌড়ঝাঁপ করেই চলে এসেছি। আর এখনো ঠিক আছে, যদি বাড়াবাড়ি হতো আমি হয়তো এখানে আসতে পারতাম না। ঈশ্বরের অশেষ কৃপা, সেরকম কিছু হয়নি ম্যাডাম, তাই আমি এখানে আসতে পেরেছি। ওকে বাড়িতে রেখেই এসেছি, ও ঠিক আছে, একদম ঠিক আছে। আমার সঙ্গে তো আমার শাশুড়ি মাও এসেছে, ওনাকে ওই অডিয়েন্সে বসেই আমি এখানে এলাম। আমি জানি যে তোমরা সবাই গ্রিন রুমে থাকবে, তাই গ্রিন রুমেই এলাম। শুধু কি বলো তো, একবারও ফাইনাল রিহার্সালটা করতে পারলাম না, সেটা একটু টেনশন হচ্ছে ঠিকই, কিন্তু ম্যাডাম আপনি চিন্তা করবেন না, আপনার নাম ডোবাবো না, আমরা দেখবেন খুব ভালো করে পারফর্ম করব। আরে কি গো, তোমরা সবাই চুপ করে আছো কেন? কিছু বলো। তোকে বোঝাতে পারবো না শিমুল, সত্যি বলছি, তোকে বোঝাতে পারবো না আমি বলে। ন্যাচারালি উনি কিন্তু খুব অসন্তুষ্ট হয়েছিলেন শিমুল, বলছিলেন যে আমরা খুবই আনপ্রফেশনাল, আর ভবিষ্যতে যেন ওনার কাছে কোনো প্রোগ্রাম নিয়ে না আসি। কথা বলছি, জানিস এই মেয়েটা কত চাটাং চাটাং করে কথা বলছিল এতক্ষণ। কি হচ্ছেটা কি পুতুল দি?
তুমি জানো ওনার কত বড় ক্ষমতা, উনি কত বড় পোস্টে আছেন। আর তাছাড়া উনি গুরুজন, ওনার সম্বন্ধে কেউ এসব কথা বলে? তো কি হচ্ছে বলুন তো, কে উনি এতক্ষণ সবার সাথে কত খারাপ ব্যবহার করছিল না? চুকাবো না, আমি একটা গান গাইতে চাইলাম, আমার একটা গানও গাইতে দিল না। দাঁড়াও ম্যাডাম, প্লিজ ম্যাডাম, কিছু মনে করবেন না। ওর কথায় মানে বুঝতেই তো পাচ্ছেন। আপনি যে এসেছেন, আমি যে কি বলবো, আপনি সত্যি আমার সম্মান বাঁচিয়েছেন। তা না হলে না আমি সত্যি খুব খেলো হয়ে যেতাম সবার কাছে। আপনাদেরকে প্রমোট করবার জন্য আমি অনুষ্ঠানে আপনাদেরকে একটা স্টেজ দিতে চেয়েছি, আমি সেভাবে সবাইকে বলেও রেখেছি। এখন আপনি যদি সত্যি ফাইনালি না আসতেন, ওরা শুধু গান গাইলে কিন্তু বিষয়টা জমতো না, বরঞ্চ এটা আরো হাসির দিকে চলে যেত। সেদিক থেকে আপনি আমাকে সত্যিই বাঁচিয়ে দিয়েছেন। আর আমি কিন্তু আমার কথা উইথড্র করছি। আমি আপনাদেরকে আনপ্রফেশনাল বলেছিলাম। আমি বুঝতে পারছি যে আপনাদের মতন প্রফেশনাল লোক সত্যিই খুব কম আছে। আপনি যে প্রফেশনাল সেটা কিন্তু আপনি প্রথম দিনই প্রমাণ করে দিয়েছেন। হয়তো আপনার যে সিচুয়েশন, অন্য কোনো মেয়ে হলে সেটা সহজে পারতো না।